আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। হাজারিও নাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। এই কোর্সের আন্ডারে আমরা হাজারিও নাক রসায়ন অনুশীলনীর যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলো এমসিকিউ আমরা একে একে সলভ করব। তো ইতিমধ্যে আমরা রসায়নের প্রথম পত্র শেষ করে ফেলেছি। আজ আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে থাকবে 1 থেকে 35 পর্যন্ত এমসিকিউ থাকবে। এই চ্যাপ্টারটা আমরা টোটাল 4টা ক্লাসে ভাগ করছি। প্রথম অংশে তোমাদের রয়েছে যে বায়ুমণ্ডল এবং গ্যাসীয় সূত্র রয়েছে, এটা হচ্ছে 1 থেকে 70 পর্যন্ত এমসিকিউ। তো এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, এখানে অনেক ম্যাথ আছে তাই। আর পরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারেরই, সেটা হচ্ছে তোমার পরিবেশ দূষণ যেটা রয়েছে ওইগুলো তো ওইগুলো নিয়ে একটা ক্লাস হবে এবং বহুপদী এবং সমাপ্তি সূচক এবং অভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ ওগুলো নিয়ে আবার একটা ক্লাস হবে। মোট 4টা ক্লাস আর কি পাবা এই চ্যাপ্টারে। তো প্রথম ক্লাসে 1 থেকে 35 পর্যন্ত সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিমি পর্যন্ত হয়ে থাকে? এই যে মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এগুলো তোমাদের যে বইয়ের প্রথমেই একটা চার্ট পেয়ে যাবে। বইয়ের প্রথমেই 2 নম্বর পেজেই এখানে সুন্দর মতো দেওয়া আছে। এগুলো এখান থেকে একটু এই যে ইয়েটা আছে ফিগারটা, ওইটা তোমরা যদি পড়ে ফেলো, মনে করো যে এটা একটা পৃথিবী, এটা একটা উচ্চতা দণ্ড ধরে নিলা। ওকে, তো প্রথমে যে স্তরটা থাকে, বায়ুমণ্ডল তো আমাদের মোট 4টা স্তরে থাকে তাই না? ট্রোপোস্ফিয়ার। তো প্রথমটা থাকে কোনটা? ট্রোপোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ার বানান খুবই কঠিন এগুলো। ট্রোপোস্ফিয়ার, যাই হোক। আচ্ছা, এই ট্রোপোস্ফিয়ারে কি থাকে? ট্রোপোস্ফিয়ার হচ্ছে 0 থেকে, মনে করো যে 0 কিমি থেকে বললাম এখানে কত কত কিমি পর্যন্ত? 0 কিমি থেকে 15 কিমি পর্যন্ত। 15 কিমি পর্যন্ত হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো এই জায়গাটা কি কি থাকে? এই জায়গাটা আমাদের সব ধরনের যে বায়ুমণ্ডলটার বেশিরভাগ অংশ এখানে থাকে। নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, পানি থাকে, আরো যেসব থাকে আর কি। তো এগুলো আর কি এখানে থাকে। এবং এই যে ট্রোপোস্ফিয়ার যে স্তরটা রয়েছে এটা হচ্ছে প্রথম স্তর, স্তর নাম্বার কত? 1। এই প্রথম স্তরের ভিতরেই কিন্তু যত ধরনের ঝড় ঝঞ্ঝা আছে, বৃষ্টিপাত আছে, সব কিন্তু এই প্রথম স্তরের ভিতরে হয়ে থাকে আর কি। মেঘ টেক সব এটার ভিতরে থাকে। এবং এখানে কিন্তু আবার এই বিমান চলাচল করে। ওকে, যে আমাদের বিমানগুলো আছে, বিমানগুলো কিন্তু এখানে চলাচল করে। ধরো এটা একটা বিমান, তো বিমানগুলো এই স্তর দিয়ে চলাচল করে। তো এই স্তরটা একটু মনে রাখবা যে এখানে কি কি ধরনের গ্যাসগুলো থাকে সেগুলো, এবং এখানে বিমান চলাচল করে। আর এখানে যেহেতু ঝড় ঝঞ্ঝা, তারপর হচ্ছে বৃষ্টিপাত হয়। ওকে, তো এজন্য এই স্তরটাকে আমরা বলবো ক্ষুদ্র স্তর। মানে হচ্ছে এই স্তরটা খুবই ক্ষুব্ধ হয়ে থাকে। এর পরের যে স্তরগুলো থাকে, পরের স্তরটা এটা হচ্ছে 15 থেকে 50 কিমি পর্যন্ত। 15 থেকে 50 কিমি পর্যন্ত এই স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে ওজোন স্তরটা থাকে, O3 যেটা, এই ওজোন স্তরটা থাকে। তো এটা আবার কি হয় যে ইউভি রশ্মি যেটা আছে, ইউভি রশ্মির প্রভাবে এটা আবার ভেঙে এগুলো হয়। ওকে, তো এই জিনিসটা একটু মনে রাখো। মেইনলি প্রথম স্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে 1 থেকে 15 কিমির ভিতর যা যা ঘটে এটা। আর দ্বিতীয় স্তরটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে ওজোন স্তরের একটা লেয়ার থাকে। ওকে, আর পরের যে স্তরগুলো রয়েছে যেমন মেসোস্ফিয়ার, 50 থেকে 85 কিমি মেসোস্ফিয়ার থাকে। এটা এই যে আমাদের এই যে মেসোস্ফিয়ারটা এখানে থাকে। তো এখানে তেমন কিছু হয় না, এটা হচ্ছে আমাদের তেমন কিছু হয় না এখানে, এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। এবং এরপরে আরেকটা স্তর থাকে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এটা একদম 500 কিমি পর্যন্ত থার্মোস্ফিয়ার। তো এক্ষেত্রে একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে তাপমাত্রার একটা বিষয় আছে এই জায়গাতে। তাপমাত্রা একটা বিষয় আছে। দেখো, প্লাস দিলাম, মাইনাস দিলাম, প্লাস দিলাম, মাইনাস দিলাম। ওকে, এই জায়গাটা দেখবা যে প্লাস মানে কিন্তু হচ্ছে নেগেটিভ বিষয়। প্লাস মানে কিন্তু হচ্ছে নেগেটিভ বিষয়। এখানে দেখো নেগেটিভ ল্যাপস, নেগেটিভ এবং পজিটিভ ল্যাপস
একটা বিষয় দেওয়া আছে, পজিটিভ ল্যাপস রেট একটা বিষয় দেওয়া আছে এবং নেগেটিভ ল্যাপস রেট। তো এই পজিটিভ মানে কিন্তু তাপমাত্রা বাড়ার না, পজিটিভ মানে হচ্ছে তাপমাত্রা কিন্তু কমতে থাকা। তো এখানে পজিটিভ আছে, তার মানে আমি যত উপরের দিকে উঠতে থাকবো তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আবার এদিকে নেগেটিভ দেওয়া, তার মানে হচ্ছে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, এখানে তাপমাত্রা বাড়তে থাকবে, উপরে উঠলে এখানে তাপমাত্রা কমতে থাকবে, নাকি উল্টা হলো? আচ্ছা, প্রথমটা দেখি এখানে, ট্রপোস্ফিয়ার ক্ষুদ্রমণ্ডল। আচ্ছা, ট্রপোস্ফিয়ার তাপমাত্রা ক্রম হ্রাসকে স্বাভাবিক ধরে একে পজিটিভ ধরা হয়েছে। হ্যাঁ, তো ট্রপোস্ফিয়ার কি তাপমাত্রা ক্রম হ্রাস পেতে থাকবে, হ্রাস পেয়ে একে স্বাভাবিক ধরা হয়েছে। ঠিক আছে, তো পজিটিভ মানে হচ্ছে এর যে তাপমাত্রা উপর দিকে কমতেছে এটাকে স্বাভাবিক ধরে রাখছে, ধরে এজন্য এটাকে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এবং পরে যখন এই মাইনাস চিহ্ন থাকবে এটা দিয়ে বুঝবা যে আসলে উপরের দিকে উঠলে তাপমাত্রা বাড়তে থাকবে। ওকে, আর এই জায়গায় এসে আবার তাপমাত্রা কমতে থাকবে, এখানে আবার তাপমাত্রা বাড়তে থাকবে। তো এই থার্মোস্ফিয়ার তো বোঝো যে থার্মোস্ফিয়ার একদম সবার উপরের স্তর, এখানে তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যায়, প্রায় তোমার 400 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে তাপমাত্রা। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। এখানে দেখো মেসোস্ফিয়ার উচ্চতা কত কিমি পর্যন্ত হইতে পারে? মেসোস্ফিয়ার উচ্চতা হইতে পারে এই যে 50 থেকে 85 কিমি পর্যন্ত। বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান কি? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের প্রধান উপাদান হচ্ছে ওজোন স্তর। আমরা একটু আগে দেখলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান স্তরটা, আমার দ্বিতীয় যে স্তরটা আছে ওটা হচ্ছে ওজোন স্তর। বায়ুমণ্ডলে হোমোস্ফিয়ার নিচে কোনটি থাকে না? আচ্ছা, এই যে সব প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম দুই পেজ থেকে চলে আসতেছে। হ্যাঁ, এই যে দেখো হাজার নাকসারের যে প্রথম 2 নম্বর পেজটা আছে, 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজটা যদি একটু ভালো করে দাগে দাগে পড়তে পারো তাহলে কিন্তু যথেষ্ট। এখান থেকে অনেকগুলো এমসিকিউ চলে আসে। তো হোমোস্ফিয়ার বিষয়টা কি? হোমোস্ফিয়ার হচ্ছে আবার দুই ভাগে ভাগ করছে আমাদের বায়ুমণ্ডলটাকে, একটা আছে হোমোস্ফিয়ার, একটা আছে হেটারোস্ফিয়ার। মানে যেখানে যে বায়ুমণ্ডলের যেই এগুলো থাকে, তোমার নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড যে উপাদানগুলো থাকে এগুলো আসলে একটু সেম সেম কন্ডিশন মেনে চলে আর কি। তো এই জিনিসটাকে হোমোস্ফিয়ার ধরা হয়েছে এবং পরের যে স্তরটা রয়েছে এটা হচ্ছে হেটারোস্ফিয়ার, ওখানে সব আয়ন আকারে হয়ে থাকে, উল্টাপাল্টা থাকে, সবকিছু ঠিকঠাক মতো থাকে না। তো আবার বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ার কোনটি থাকে না? তো হোমোস্ফিয়ার বলতে হচ্ছে আমাদের যে 1 থেকে 3 নম্বর যে স্তরটা ছিল বায়ুমণ্ডলের, দেখো 1 থেকে যে 3 নম্বর স্তরটা ছিল, 1 2 3, তো জিরো থেকে এখানে ছিল 85 কিমি পর্যন্ত, তারপর হচ্ছে পরের স্তরটা হচ্ছে 500 কিমি পর্যন্ত হয়ে গেছিল। তো এই যে এই স্তর পর্যন্ত এখানে আমরা কি কি পাইছিলাম? এই জায়গায় পাইছিলাম আমরা নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি পাইছিলাম, এখানে পাইছিলাম ওজোন পাইছিলাম, এখানে কিছু পাইনি। আর উপরে যে স্তরটা এখানে সব আয়ন আকারে থাকে। তো এই জায়গায় কোথাও কিন্তু এই যে মিথেনটা কিন্তু কোথাও নাই, মিথেনটা কোথাও নাই, আর্গন, অক্সিজেন, তারপর হচ্ছে এগুলো আমরা পেয়েছিলাম। তো এখানে উত্তর হবে মিথেনটা। বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে? তো এই যে থার্মোস্ফিয়ার, থার্মো বলতেই তো বোঝা যাচ্ছে যে তাপমাত্রা একটা বিষয় আছে। তো থার্মোস্ফিয়ারে তাপমাত্রা সর্বাধিক থাকে, এখানে প্রায় 400 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে। তার মানে এটা সবচেয়ে বেশি সর্বাপেক্ষা বেশি তাপমাত্রা থাকে। আবার যদি আরেকটা কথা বলা হয় যে কোথায় সর্বনিম্ন তাপমাত্রা আছে, সেটা হবে মেসোস্ফিয়ার, ওখানে প্রায় -93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। তো এগুলো একটু দেখে রাখবা যে কোনটা বেশি কোনটা কম, এগুলো একটু পড়ে রাখবা, কারণ বেশি কম এগুলিই আসে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? যে চলে আসছে, একটু আগে দেখালাম মেসোস্ফিয়ার। তো এখানে কত ডিগ্রি নামতে পারে? -93 ডিগ্রি নামতে পারে। তো এটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। তো ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? তো এটা তো পড়লাম, ট্রপোস্ফিয়ার কি সরি স্ট্র্যাটোস্ফিয়ার, দ্বিতীয় নম্বর যে স্তরটা রয়েছে। বায়ুমণ্ডলে কোন অঞ্চলে ঝড় ঝঞ্ঝার উৎপত্তি? এই যে ট্রপোস্ফিয়ার, 0 থেকে 15 কিমি পর্যন্ত, এখানে হচ্ছে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এটাকে। তো সাইক্লোন তৈরি হতে সাগরের পানি তাপমাত্রা সর্বনিম্ন কত থাকতে হয়? তো সাগরে যে সাইক্লোন তৈরি হয় ওই জন্য 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের দরকার হয়। আবার যদি সেলসিয়াস না দিয়ে তোমাদের যদি বলা হয় ফারেনহাইট, তখন তোমরা আবার দিবা যে এটাকে ফারেনহাইটে কনভার্ট করতে পারো 27 ডিগ্রিকে, অথবা একটু মনে রাখতে পারো যে 80 ডিগ্রি ফারেনহাইট, ওইটাতে সর্বনিম্ন তাপমাত্রায় সাইক্লোন তৈরি হবে।
তাহলে এটা কত 27 ডিগ্রি, আর যদি ফারেনহাইট স্কেলে বলে তখন হচ্ছে 80। নিচের কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে? বয়েলের সূত্রে হচ্ছে এই জিনিসটা একটু বলে দিই যে বয়েল মানে কি, মনে করো এই যে বয়েল মানে হচ্ছে এই জায়গাটায় তাপমাত্রা একটা বিষয় আছে, মনে করো যে বয়েল মানে ফুটা, মানে কোনো কিছু বয়েল করা, ঠিক আছে, মানে ফুটন্ত বা ফুটে দেওয়া, তো এটার সাথে তাপের একটা বিষয় আছে, তাই না? তো এই ক্ষেত্রে মনে রাখবা এই বয়েল মানে হচ্ছে তাপ, আর তাপ মানে হচ্ছে এখানে স্থির। তা বয়েলের সূত্রে কি স্থির থাকবে? বয়েলের সূত্রে তাপ স্থির থাকবে, তো তাপের কোনো ভেক্টর এখানে থাকবে না। আর আরেকটু মনে রাখতে পারো যে চার্লসের সূত্র তাহলে কি হবে, দেখো চার্লসের সূত্র, চার্লসের সূত্র, আচ্ছা ওকে। এখন চার্লসের ক্ষেত্রে তুমি কি বুঝতে পারছো? চার্লসের ক্ষেত্রে হচ্ছে চ আছে, মানে চাপ আছে, তো চার্লসের সূত্রের ক্ষেত্রে পি স্থির, মানে চাপটা স্থির। এ কয়েকটা বিষয় একটু মনে রাখো তাহলেই হবে। আচ্ছা তাহলে এখানে কোনটা হবে, দেখো বয়লের সূত্রে যদি চাপ স্থির থাকে, তো এখানে সূত্রটা দেওয়া আছে আর কি, সূত্রটা হচ্ছে এই যে সূত্রটা স্বাভাবিক দেওয়া আছে P1 V1 P2 V2। ওকে, তো এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, দেখা যায় কিনা জানি না, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ড, তাহলে বোঝা যেতে পারে। আচ্ছা এখন দেখা যায়, তো এই যে লেখচিত্রটা দেওয়া আছে এটা কোন সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো এই জায়গাটায় চাপের কোনো এই যে পিবি বাই পি, পিবি বাই পি, এটা কোন সূত্র? কোন সূত্র এটা? এটা বয়েলের সূত্র, ঠিক আছে। তাপমাত্রা দেখো স্থির, তাপমাত্রা স্থির, তো এটা আবার ভিন্ন ভিন্ন কয়েকটা উপাদানের জন্য দেওয়া আছে, তো এই জায়গাটা হচ্ছে বয়েলের সূত্রটা আমাদের প্রযোজ্য হবে, এই জায়গায় বয়েলের সূত্রটা প্রযোজ্য হবে। তো এই বয়েলের সূত্রে আরো কয়েকটা গ্রাফ আছে, তোমরা যদি দেখতে চাও বয়েলের সূত্রে আরো কয়েকটা গ্রাফ আছে, যেমন এটা পিবি বাই পি গ্রাফটা এরকম আসছে, আমরা যদি আবার পির সাথে বি গ্রাফটা দিই তাহলে কি আসবে, ধরো পির সাথে যদি ভি গ্রাফটা দিই তখন আবার গ্রাফটা এইভাবে চলে আসবে, ঠিক আছে, তখন আবার গ্রাফটা এইভাবে আসবে। তো এখানে কি স্থির থাকে? টি স্থির। ওকে, আরেকটা গ্রাফ আছে, সেটা হচ্ছে এটা উল্টাটা তোমরা নিতে পারো, উল্টাটা এটা আছে বি আর এখানে হচ্ছে পি ইনভার্স। তো এই ক্ষেত্রে গ্রাফটা কিরকম হয়? এই ক্ষেত্রে গ্রাফটা মূল বিন্দুগামী যেটা থাকে এরকম হয়। ওকে, তো এখানেও টির ব্যাপার আছে, টি স্থির এভাবে থাকে, T2 T3 যেটা দেয়। ওকে, তো এই কয়েকটা গ্রাফ তোমার মনে রাখো, একটা গ্রাফ পেলে, দুইটা গ্রাফ পেলে, তিনটা গ্রাফ পেলে, এগুলো হচ্ছে বয়েলের সূত্রের যে গ্রাফগুলো থাকে। দেখো এই যে আরেকটা গ্রাফ চলে আসলো, একটু আগে দেখালাম যে পি বনাম বি এর গ্রাফটা, এটা হচ্ছে কিসের গ্রাফ? বয়েলের সূত্রের প্রকাশ করে। এই যে সেম আরেকটা গ্রাফ চলে আসছে, এই যে বি বনাম পি ইনভার্স, এই যে T1 T2 T3 এগুলো আসে। তো কোন গ্যাসকে সমর্থন করে? বয়েলের। কোন গ্যাস সূত্রকে সমর্থন করে? বয়েলের গ্যাস সূত্রকে সমর্থন করে। আচ্ছা এটা আবার দেখো বির সাথে আবার টি আছে, বির সাথে টি আছে, এখানে কি স্থির? পি স্থির, চাপ স্থির। চাপ মানে হচ্ছে কি? চার্লস, চার্লসের চাপ স্থির, বয়েলের তাপমাত্রা যেটা টি ওটা স্থির। এটা মাথায় রাখলেই আশা করি এই চ্যাপ্টারের জন্য যে আর কোনো সমস্যা হবে না, সূত্রগুলো বয়েল আর চার্লসের সূত্রগুলো দিয়ে। এটা কার সূত্র হবে? চার্লসের সূত্র, এই যে চার্লসের সূত্র, চার্লসের সূত্র। আচ্ছা দেখো কোনটি পরমশূন্য তাপমাত্রা? পরমশূন্য তাপমাত্রার ক্ষেত্রে কোনটি হয়? এই যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, এখানে 0.16 ছিল, ওগুলো দেয়নি। তো কোনটি পরমশূন্য তাপমাত্রা? -73 ডিগ্রি সেলসিয়াস, এখানে আসলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তো এই জন্য পরমশূন্য তাপমাত্রা বলা হয়। আচ্ছা তত্ত্বীয়ভাবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? কি হলো ওটা? ও আচ্ছা, একই প্রশ্ন চলে আসছে, দেখো ওই মানে একটু ঘুরে ফিরে দিছে একই জিনিস, -273। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? পিবি ইকুয়াল টু এনআরটি, বিখ্যাত সূত্র, মানে সবচেয়ে কমন সূত্র, সবার বলার আগে মাথায় চলে আসার কথা এই জিনিসটা। আচ্ছা সাদা ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে? হ্যাঁ চলে তো। আচ্ছা
পিভি ইকুয়াল টু এনআরটি। পরের প্রশ্নটা দেখো, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটি? এই যে গতীয় সমীকরণটা 1/3 mc²। সূত্রগুলো দিয়ে দিয়েছে এমসিকিউতে, তো সূত্রগুলো তোমরা একটু পড়ে নেবা। এসএটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন কত? এসএপিটিতে তোমার মোলার আয়তন হচ্ছে 24.789 লিটার, এটা একটু বেশি হয়। আর যেটা এসটিপির ক্ষেত্রে হয় কোনটা? এই যে 22.4 লিটার। তো এটা হচ্ছে এসএটিপিতে। আর যদি আমরা এসটিপিতে বলি, এসটিপিতে কিন্তু এটা, এই যে এসটিপিতে হচ্ছে এটা। চলে আসছে দেখো, এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এই যে 22.4 লিটার। পরের প্রশ্ন দেখো, লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কোনটি? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান দেখো, এই যে 0.082, এটার অনেকগুলো মান রয়েছে। 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল পার কেলভিন পার। এই যে মোল পার কেলভিন পার, এগুলো সবার জন্য এক থাকবে। এখানে লিটার অ্যাটমসফিয়ারের এককে বলছে, সুতরাং এই জায়গায় শুধু লিটার অ্যাটমসফিয়ার আসবে। আর যদি এসে এককে বলে, তখন এই যে লিটার অ্যাটমসফিয়ারের জায়গায় জুলটা চলে আসবে, মোল পার কেলভিন থাকবে। এটা হচ্ছে আমার এসে এককে। আবার দেখো, এই যে এখানে এই যে ইআরজি থাকে, তখন হচ্ছে আমাদের সিজিএস এককে। আচ্ছা, এটা দেখাই দিই। পরটা দেখো, গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটি হয়? তো গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র ওই যে পিভি ইকুয়াল টু এনআরটি, ওইটাই কিন্তু ভাঙ্গা টাঙ্গের সূত্রটা করে দিছে। তোমরা করতে পারবা কিনা? অবশ্যই পারবা, তারপর আমি দেখাই দিচ্ছি। এই দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি। আচ্ছা দেখো, তো পিভি ইকুয়াল টু এনআরটি, এন মানে কি? এন মানে হচ্ছে ডব্লিউ বাই এম আর টি। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, এই যে এমটা এই পাশে নিয়ে আসতে পারি, বিটা ওই পাশে পাঠিয়ে দিতে পারি। তখন কি দাঁড়ায়? পি এম ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই বি আর টি। ওকে, এখন দেখো ডব্লিউ বাই ভি এটার মানে হচ্ছে ডি, ডব্লিউ বাই বি এটার মানে হচ্ছে ভি ডি, বড় ডি ধরলাম যেহেতু এখানে বড় ডি দেওয়া আছে, আর টি। তো ডি ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে এই জায়গাটা? দেখো, ডি ইজ ইকুয়াল টু এই জায়গাটা দাঁড়াবে এই যে পিএম বাই আরটি, পিএম বাই আরটি। বাহ, দারুণ কালার তো। এই কালারটা কিন্তু আমার ফেভারিট কালার। কেমন লাগে? না চলে তো, তো ভায়োলেট চলবে, পার্পল চলবে এখন থেকে, পার্পল। তো এখানে কোনটা আসছে? ডি ইকুয়াল টু পিএম বাই আরটি। আচ্ছা, এটা পিটি। দেখো কারবার কি, পিএম বাই আরটি। আচ্ছা, এগুলো দাগানোর সময় একটু দেখে শুনে দাগাও, মানে পি কে অনেক সময় আর এর মতো দেখায়, তো দেখে মনে করেছে খুব কমন পড়ে গেছে, সহজ, হুট করে দাগা দিলে কিন্তু আর উপায় নাই। একটু দেখে শুনে সাবধান হয়ে দাগাবা। এসে এককে আর এর মান কত? একটু আগে বলা হয়েছে। আচ্ছা, সিজিএস এককে আর এর মান কত? সবগুলো একক দিয়ে দিছে। হ্যাঁ, এককগুলো আসলে 3টা একক আছে, সুন্দর করে মুখস্থ করে নিও। এগুলো যে মুখস্থ করার দরকার এটা বুঝবা তোমরা অঙ্ক করতে গেলে, কারণ অঙ্ক করতে গেলে এদের মান দরকার হয়। তোমরা যখন থিওরিতে বা থিওরিতে সৃজনশীল লিখতে যাবা, তখনই কিন্তু এই যে এই এককগুলো তোমাদের হিউজ দরকার পড়বে, কারণ হচ্ছে যেখানে যে মানটা দেওয়া থাকে ওই অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হয়। তো এই জায়গাটা কোনটা হবে? দেখো, এই যে ইআরজি, এটা। তো মোলার গ্যাস দ্রবক আর এর মান কোনটি? মোলার গ্যাস দ্রবক আর এর মান হচ্ছে কাজ, জুলের জায়গায় আমরা কাজ দেই, কাজ কেলভিন পার মোল পার, কাজ কেলভিন পার মোল পার। দেখো এই জায়গায় কি করছে, সবগুলো কাজ পার দিয়ে দিছে। আচ্ছা, এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কোনটি? এটা একটু মুখস্থ রাখতে পারো। 1.38 ইন্টু 10⁻⁻23, এটা হচ্ছে এসআই এককে বলতে পারে। আবার যদি লিটার অ্যাটমসফিয়ার এককে আছে, ওখানে আবার একটু খেয়াল করবে, এখানে 25 হয়, এখানে 35 মেবি হয়, এটা একটু দেখে নিও। বোল্টজম্যান এককের যে ধ্রুবকটা, এসআই এককটা, ওটা একটু খেয়াল করো।
তো 1 অ্যাটম স্কয়ার কত প্যাসকেল? 1 অ্যাটম স্কয়ার কত প্যাসকেল হয়? এই যে আমি এবার মনে রাখি 100, 101, 3, 101, 325, ওকে, 101, 325, ওকে, 325। এখন এটাকে আমরা কি করব? এই যে কনভার্ট করব কিসে? এখানে দেওয়া আছে 10 টু দি পাওয়ার 5 এ। তো 10 টু দি পাওয়ার 5 এ নেই, তাহলে যেটা হয় এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে 10 টু দি পাওয়ার 5 দিয়ে দিই, বাস। 1.01325 মানে 01325 10 টু দি পাওয়ার 5। স্থির তাপমাত্রা গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের মান কিরকম হয়? তো চাপ যদি বাড়াই, চাপ বাড়লে কি হবে? একটু কমন সেন্স চিন্তা করলে তো হয়। আমরা যদি একটা কিছুকে চাপ দেই তাহলে তো আয়তন কমে যাবে, মানে ঘনত্ব বেড়ে যাবে। তো ঘনত্বের মান কিরকম হবে? বাড়বে। 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.8 অ্যাটমসফিয়ার চাপে কোন গ্যাসের ঘনত্ব 2.4 গ্রাম পার লিটার যদি হলে এর আণবিক ভর বের করো। আচ্ছা, ওইটা যে পিবি ইকুয়াল টু আচ্ছা, আণবিক ভর বের করতে বলছে, তাই না? তো আণবিক ভরের ঘনত্ব দেওয়া আছে, দেখো ওই যে একটু আগে আমরা একটা সূত্র বের করছিলাম, ওই সূত্রটা কিন্তু এখানে খাটবে এখন। এই যে এটা ডি দেওয়া ছিল, বা আমরা বড় হাতের ডি ধরি, সমস্যা নেই। আর এখানে কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে, এত চাপে, মানে পিটা দেওয়া আছে, ওকে। আর তাপমাত্রাটা দেওয়া আছে, ওকে। তো আণবিক ভর বের করতে বলছে কোনো গ্যাসে। আমরা এভাবে বের করি যে আমাদের একটু আগে বের করছিলাম না, ডি ইজ ইকুয়াল টু কত ছিল? পিএম বাই আরটি, এটা তো ছিল, ওকে। তো এই জায়গায় আমরা কোনটা ইউজ করব? এই যে আর এর মান যেহেতু অ্যাটমসফিয়ার এককে আছে, তখন আমরা লিটার অ্যাটমসফিয়ার একক যেটা আছে ওটা ইউজ করব। আর আমাদের মেইনলি কি দরকার? এম এর মানটা বের করা দরকার, তাই না? এম এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে এম এর মানটা কি আসবে? এম ইজ ইকুয়াল টু আরটি ডি, আর নিচে চলে যাবে পি। তখন মানগুলো একটু বসায় যেটা হয়, এটা আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু 10 টু দি পাওয়ার 821, ওকে। লিটার অ্যাটমসফিয়ার মোল পার, এটার সাথে আমি গুণ করব যে টির মান আছে 18। তো 18 হচ্ছে 273 সাথে 73 যোগ 18, ক্যালকুলেশন করতে ইচ্ছা করে না এখন। তো ডি মান কত দেওয়া আছে? গুণ 2.55, নিচে হচ্ছে পি 0.8, ক্যালকুলেশন করলে কত হয়? আচ্ছা, এটা ক্যালকুলেশন করে নিও, এটা অ্যান্সারটা বলে দিচ্ছি যে 77.11 জি মোল পার কেলভিন। তো এগুলো মানটা বসায় ক্যালকুলেশনটা করে দাও। এখানে বোঝার বিষয় হচ্ছে যে যেহেতু অ্যাটমসফিয়ার এককে আছে, আমরা আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো, বাস। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত হবে? এই যে যেহেতু প্রমাণ অবস্থায় আছে, তাহলে এর আয়তন কত হচ্ছে? 22.4। আচ্ছা, এখানে আবার ইয়াতে দেওয়া আছে, লিটার নাই। তো লিটার নাই, দেওয়া আছে কি মিটার কিউবে। তো মিটার কিউবে যদি আমরা দেই, তখন আমরা দেখো মিটার কিউবে যদি নিতে চাই তাহলে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 হবে, 22.10 টু দি -3 হবে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় ওটা এক্স দিয়ে রাখছে, দেখো এটা হচ্ছে গুণ আর কি, 10 টু দি পাওয়ার 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার কিউব, এটা, ওকে। এটা একটু মনে রেখো, তাহলেই হয়। বা এটা তোমরা বেরও করতে পারো যে লিটার থেকে মিটারে নিলে, মিটার পার কিউবে নিলে কত আসে, ওটা বের করে বসাতে পারো, মুখস্থ করার দরকার নেই। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার হলে 1/v এর মান দেওয়া আছে, 1/v2 এর মান দেওয়া হলে চাপ পি এর মান কত? আচ্ছা দেখো, আচ্ছা অঙ্কটা করাই দিই। দেখো চাপ আছে কত? চাপ আছে 1, তার মানে চাপ 1 গুণ করলে এটার কোনো ভ্যালু নাই, আমি বুঝতে পারছি। আচ্ছা, চাপ 1, তারপর অঙ্কটা আমরা করি। দেখো আমাদের যে সূত্রটা ছিল, সূত্রটা নিয়ে দেখো P1 V1 is equal to P2 V2, এই ধরনের একটা অঙ্ক ছিল, মানে সূত্র ছিল যে বয়েলের সূত্রটা। তো এখান থেকে আমাদের কি দরকার? মানে P2টা দরকার, আমাদের P1 পেয়ে গেছিলাম, P1 হচ্ছে 1।
আর এখানে বিয়ন ধরি, এটা যদি বিয়ন হয়, বিয়ন কত, বিয়ন হচ্ছে 0.14। আচ্ছা, এখানে মান দেওয়া আছে 1/b এর মানটা দেওয়া আছে, তার মানে এটার মান হবে p ইন্টু 1/b হবে আর কি 0.05। ওকে, আর এই জায়গাটা আছে পির জায়গায় p2 থাক, গুণ আকারে থাক, এখানে দেওয়া আছে 1/b এর মান, তার মানে হচ্ছে নিচে 0.4042 এই একটা অবস্থা দেওয়া আছে। তো এটা p1 মান তো 1, এটা এমনি 1 করে দিতে পারি, 1 দিয়ে গুণ করলে এটাই হচ্ছে। আমার লাগবে কি p2 মানটা, p2 মানটা লাগবে, তাই না? p2 মানটা যদি করি তখন কি আসে, আচ্ছা p2 এখানে গুণ করে আসলে মানে এই জিনিসটা আসে 0.04, নিচে আসে 0.08। ক্যালকুলেশন করলে কত হয়, ক্যালকুলেটর, দেখো 0.08 চলে আসে। 0.08 কোথায় আছে দেখো, এই জায়গায় একটু আছে 0.084। ওকে, তো এই ধরনের অঙ্ক খুব ইজি, সূত্র দিয়ে বসে মানগুলো বসে দিলে হয়ে যাচ্ছে। ওকে, তো আমি দেখা দিচ্ছি কিভাবে করতে হবে, বাকিগুলো সমস্যা নেই। এ ও বি গ্যাসের মোল সংখ্যা যথাক্রমে 10 ও 30 মিশ্রণে মোট চাপ 12 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, এ গ্যাসের আংশিক চাপ কত। তো এই ধরনের অঙ্ক যখন আসবে তখন তোমাদের প্রথম কাজ হবে কি জানো, প্রথম কাজ হচ্ছে যে মানগুলো ডিনোটেট করা, মানে হচ্ছে কোনটা কি, p1 b1 p2 b2 কোনটা কি আছে, এই জিনিসগুলো তোমাদের আগে প্রশ্নের ভিতরে লিখে ফেলবা। যদি প্রশ্নের ভিতরে লেখা এলাও না, কিন্তু যারা অ্যাডমিশন দিবা তারা অবশ্যই প্রশ্নের ভিতরে দাগাইতে পারবা, সমস্যা নেই। তো দেখো এই যে 10 আর এখানে আছে কত 30, এটা হচ্ছে এ ও বি গ্যাসের মোল সংখ্যা। ওকে, মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে আমি একটু লিখে দিই এ এন আর হচ্ছে বি এন। ওকে, মোল সংখ্যা দেওয়া আছে। তো মিশ্রণের মোট চাপটা দেওয়া আছে কত, মোট চাপটা দেওয়া আছে 12 অ্যাটমসফিয়ার। তো এই গ্যাসের আংশিক চাপ কত, আংশিক চাপের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে মোল ভগ্নাংশ থেকে মোল ভগ্নাংশ বের করে তার সাথে মোট চাপটা গুণ করে দিই। তো মোল ভগ্নাংশ কত হবে, দেখো মোল ভগ্নাংশ তো আমরা বের করি, যেহেতু আমাদের এই গ্যাসটার ক্ষেত্রে বের করতে হবে, তাহলে এই গ্যাসটা হচ্ছে 10, এটাকে ভাগ করতে হবে টোটাল দিয়ে, 10 যোগ 30 মানে হচ্ছে 1/14, এই জিনিসটা হবে শুনে শুনে কাটা উঠলে 1/4 আর কি হয় মোল ভগ্নাংশ। আর মোল ভগ্নাংশের সাথে আমাদের কি করতে হবে, মোট চাপটা গুণ করে দিতে হবে, তাই না? মোট চাপটা গুণ করে দিতে হবে 12, তো কাটাকাটি করলে কত হয় 3 হয়। কি হলো, ও হ্যাঁ, এই যে 3 অ্যাটমসফিয়ার। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের N2 এর আংশিক চাপ কত। তো বায়ুমণ্ডলের N2 এর আংশিক চাপ, দেখো এখানে কোনো মান টান কিছু দেয়নি যে তুমি বের করবা, তো এক্ষেত্রে সবচেয়ে বেটার হয় যেটা মুখস্থ করে ফেলা, এছাড়া তো আর করার কিছু নেই। তো এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এখানে কোনো অঙ্ক করার জন্য কোনো মান টান কিছু দেয় না, আমি ওই মান দিয়ে বের করবো। তো এটা বেটার তোমরা হচ্ছে মুখস্থ করে নাও 0.78 অ্যাটমসফিয়ার। তো আমরা আজকের ক্লাসে আর 3টা কোশ্চেন সলভ করবো। 1.032 গ্রাম অক্সিজেন, 0.53 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত। এই যে মোল ভগ্নাংশ বের করতে বলছে, দেখো এগুলো একটু আগে করে দিয়েছি কিভাবে বের করতে হয়, তারপর আমি দেখা দিচ্ছে, তোমরা ক্যালকুলেশন করে নিও। কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ, তাহলে সে কার্বন ডাইঅক্সাইড কোনটা, এটা, তো এটার মোল, এটা কি করবো 0. মানে এটা আর কি 0.73, এটাকে মোল দ্বারা ভাগ করতে হবে। ও ভালো কথা, এগুলো কি, এগুলো তো গ্রাম, এগুলো তো মোল সংখ্যা না, আগে তো মোল সংখ্যা নিতে হবে। তো আচ্ছা, এটা মোল সংখ্যা নিতে গেলে আমাকে কি করতে হবে, এখানে কার্বন তো 44 দিয়ে ভাগ করি,
আর অক্সিজেনকে ভাগ করতে হবে 16 দ্বারা, বাস হয়ে গেছে মোল সংখ্যা। তো এবার কি করব, যে মোল ভগ্নাংশ বের করতে হবে। তো এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা বলতো, এটাকে ভাগ করতে হবে 2টা দ্বারা, তো 4 তলা 5 তলা হয়ে যাচ্ছে। এই একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো এটা ক্যালকুলেশন করে নিও। এটা করলে কত আসবে দেখি, এটা করলে আসবে 0.287 অ্যাটমসফিয়ার। আচ্ছা দেখো, সমবরের মিথেন দেওয়া আছে, আর হাইড্রোজেনকে শূন্য পাত্রে যদি আমি 25°C রাখি, তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ কোনটি? আংশিক চাপ মোট চাপের ভগ্নাংশ, তার মানে মোল ভগ্নাংশই। আচ্ছা, তাই মোল ভগ্নাংশই যখন বের করতে হবে, তো এখানে কি কি দেওয়া আছে? সমভরের ভর দেয়নি, মোল সংখ্যাও দেয়নি। তো না ধরলে কি হয়েছে, আমরা ধরে নেব সব এক্স, ধরে নিচ্ছি এটা এক্স এটা ওয়াই, ধরতে তো পারি। চলো ধরি, তো এটাকে ধরি সমভর, তো ধরি ভর হচ্ছে কত, ধরি ভর হচ্ছে এক্স। ওকে, ভর এক্স। তো ভর যদি এক্স হয়, তখন আমরা কি করব, এদের মোল সংখ্যা বের করব। তো এটার মোল সংখ্যা কত হবে, এক্স কে যদি আমরা, মিথেন কত হয় 12 আর 16, মিথেন 16। আর এখানে আছে কি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আবার এক্স বাই 2, তো 2। ওকে, তো এই দুইটা পাওয়া গেলাম আর কি, মিথেন আর হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে মোল সংখ্যা পাইলাম। তো মোল ভগ্নাংশ এবার বের করি, কোনটা বের করতে বলছে, হাইড্রোজেনের বের করতে বলছে। তো আগের মতোই হাইড্রোজেনের মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দিয়ে ভাগ করব, x/2। ওকে, তো এগুলো যদি করো, এটা করে দিই নাকি, দেখো নিচে লসাগু করলে কত হচ্ছে, 16 হচ্ছে। ষোলোর ভিতরে 1 বার যায় এক্স, 8 বার যায়, তাহলে হচ্ছে 9x এখানে। ওকে, আর উপরে কত আছে, উপরে আছে x/2। তো এই জায়গাটা তো যদি উল্টে দেয় একটু, কোথায় করবো এগুলো, আচ্ছা, তো এটা কিন্তু উল্টে দেয়, এই জায়গায় নিয়ে আসে আর কি, সুন্দর করে একটা লাইন করি, আমরা পার্পল কালার নিয়ে আসলাম। ওকে, x/2 গুণ করি, এটা যদি উল্টে দেয় তখন কি আসবে, 16/9x। তো x এ কাটা, এ কাটা, এটা দিয়ে এটা কাটা, তাহলে 8 হয়। তাহলে আসতেছে এখানে 8/9, 8/9 আসতেছে। তো 8/9 কোথায় আছে, কোথায় 8/9। ওকে, তো বুঝতে পারছো বিষয়টা কিভাবে হয়েছে। তো মেইনলি এখানে মোল ভগ্নাংশ বের করতে বলছে। তো মোল ভগ্নাংশ বের করতে গেলে তো আমার দেখো আবার সমভরের কথা বলা দিছে, ভর দেয়নি, তো ধরে নিছি ভর এক্স, সমস্যা নেই। তো এক্স ধরে নিছি, ধরে নিয়ে আমরা এটার মোল সংখ্যা বের করছি, হাইড্রোজেনের মোল সংখ্যা বের করছি। এবার যেহেতু হাইড্রোজেনের আংশিক ভর বের করতে বলছে, চাপ আংশিক না, হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে বলছে, সুতরাং এই হাইড্রোজেনেরটা আমরা উপরে রাখবো, তারপর টোটালটা আমরা এখানে যোগ করে দিব। এরপর ক্যালকুলেশন করলে, কাটাকাটি করলে হয়ে যাচ্ছে। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, দেখো পাশে বলতে এই যে এটা ফিগার দেওয়া আছে, একটা পাত্র দিয়ে, একটা পাত্র মাঝখানে একটা চাবি দিয়ে রাখছে। ওকে, এখন দেখো পাশের পাত্রে স্টপ কক যদি আমি খুলে দেই, তখন মোট চাপ পি, মোট চাপটা দেওয়া আছে 200 মিলিমিটার দেওয়া আছে, এবং এন এর মানটা দেওয়া আছে 6 মোল, আর হচ্ছে এন মান দেওয়া আছে 6 মোল, আর এন এর দেওয়া আছে 14 মোল। ওকে, এই বিষয়গুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে এন কোনটা, এন না বি, সেটা তো উল্লেখ করেনি, প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এইটা হচ্ছে এন এ, আর পরেরটা হচ্ছে এন বি। এন এ হচ্ছে 6, আর এন বি হচ্ছে 14। এন হচ্ছে 6, এন বি হচ্ছে 14, এটা ঠিক রাখতে হবে।
তাহলে আমি এখানে একটু কারেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে এনএ, এনএ, আর এটা হচ্ছে এনবি। ওকে, এনএ আর এনবি। আচ্ছা, এটা তো ঠিক আছে। কালার চেঞ্জ করে দিই, ভায়োলেট কালার তো পছন্দ হলো কিছু হবে না, কারণ এটা তো দেখা যায় না, এটা একটা সমস্যা। এটাও তো আরও দেখা যায় না, কি একটা অবস্থা। যাই হোক, আমি এখানে লিখে রাখি। দেখো, এনএ হচ্ছে 6, এনবি হচ্ছে 14। ওকে, তো হইলো। এখন উদ্দীপকের ক্ষেত্রে এই গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো। এটা কত নির্ণয় করবো, এটা তো তোমাদের ইজিলি পারার কথা, তারপর করে দিচ্ছে। ধরো এই গ্যাস, তো তাহলে এই গ্যাস কোনটা? এই গ্যাসের মূল সংখ্যা হচ্ছে 6 দেওয়া আছে সুন্দর করে, আমাদের হিসাব নিকাশও লাগতেছে না, ভাগ করতে হবে টোটালটা দিয়ে। তার মানে 6 যোগ 6, 6 আচ্ছা, এখানে আংশিক চাপ, তাহলে গুণ করতে হবে 200 দ্বারা। তো কত হচ্ছে? 14 আর 6 যোগ করলে হচ্ছে 20, 20 দিয়ে যদি এটা কাটি তাহলে হচ্ছে 10, আর এটা হচ্ছে 60 হয়। আচ্ছা দেখো, কত বড় প্রশ্ন দিচ্ছে, কত বড় প্রশ্ন দিয়ে চিত্র টিত্র দিয়ে, অঙ্ক কত ছোট, বুঝছো বিষয়টা? তো এটার মান কত আসতেছে? 60 মিলিমিটার মার্কারিক চাপ যেটা। তো এটা তোমরা হচ্ছে শুধু কয়েকটা সূত্র যদি মাথায় রাখো বা কিছু ট্রিক্স যদি মাথায় রাখো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা একটু ইজি হয়ে যায়। ম্যাথ আছে কিছু, সমস্যা নেই, ম্যাথগুলো তোমরা কয়েকবার প্র্যাকটিস করো। যেমন আংশিক চাপের যে ম্যাথগুলো আছে এবং মোল ভগ্নাংশ বের করার যে ম্যাথগুলো আছে, এগুলোই দেয় সাধারণত। এবং যে আর এর যে মানটা আছে, আদর্শ গ্যাস দ্রবক যেটা, আর এর মানটা একটু মুখস্থ রাখবা। 3টা মান আছে, তো লিটার অ্যাটমসফিয়ার, এসে একক এবং সিজিএস একক, এগুলো একটু মুখস্থ রাখবা। এবং বোলসম্যান ধ্রুবক নামে একটা ধ্রুবক আছে, এটা একটু মনে রাখবা। এই কয়েকটা বিষয় যদি মাথায় রাখতে পারো বা মনে রাখতে পারো, তো এই চ্যাপ্টারের জন্য আমি মনে হয় না বিষয়টা প্যারা হয়ে যাবে। ওকে, আর হচ্ছে বয়েল সূত্র, চার্লসের সূত্র, এগুলো গ্রাফটা একটু মনে রাখো কোনটা কি হয়, বাস এই চ্যাপ্টারের জন্য এটাই যথেষ্ট। তো আমরা যেই গ্যাসের বায়ুমণ্ডল তো হয়ে গেছে, এখন যে চাপটা আছে, চাপীয় সূত্র আছে, এটা নিয়ে আরো আরেকটা ক্লাস লাগবে। সেটা হচ্ছে 35 থেকে আমরা 71 পর্যন্ত যে এমসিকিউ গুলো রয়েছে তোমাদের বইয়ের, ওগুলো সলভ করে নিব। এবং এর পরের চ্যাপ্টারে আমরা যে পরিবেশ দূষণ আছে ওটা নিয়ে একটা ক্লাস নেব, আর হচ্ছে অভিন্ন এবং যে বহুপদী, এগুলো নিয়ে একটা ক্লাস নেব। তাহলে মোট 4টা ক্লাস এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। ওকে, তো আগামী ক্লাস করার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ।